নমস্কার, আপনাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের পর্বের জনমত। আমি সুজিত চট্টোপাধ্যায় রয়েছি আপনাদের সঙ্গে। আমরা বাংলাদেশ নিয়ে কেন বারবার করে রয়েছি, তার কারণে এই উপমহাদেশে বাংলাদেশ এমন একটি অবস্থান নিয়ে রেখেছে যা প্রত্যক্ষ প্রভাব পড়ছে বিভিন্ন দেশগুলোতে, পশ্চিমবঙ্গে তো বটেই। এটা শুরুর দিন থেকে বলছি, তার কারণ হচ্ছে কেন এটা প্রভাব পড়ছে আজ আরেকটু খোলসা করে আপনাদেরকে জানিয়ে দেবো। তাই শুরুতে প্রথমে যে বিষয়টা নিয়ে বলবো খুব গুরুত্বপূর্ণ, এই যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে একটা কোনো শিডিউল ছাড়াই মানে দেখা হওয়া, আলোচনা হওয়া বিমস্টেকে, তারপরে চায়নাতে গিয়ে সফর, বা ওয়াকারুজ্জামান রাশিয়াতে গিয়ে নানা রকম স্পেকুলেশন হচ্ছে। এটা ঠিক কথা, গতকাল যেটা দেখিয়েছে এটার মধ্যে কোনো ভুল নেই। দড়ি টানাটানি চলছে, দড়ি টানাটানি ওয়াকারুজ্জামান আর গিয়ে এখানে যে সাহাবুদ্দিন চুপ্পু একটা বড় শুরুর দিন থেকে বলছি, 5ই আগস্ট থেকে, মানে ডক্টর ইউনূস যখন তাকে সাক্ষী রেখে করছে, তার মানে আইন বাঁচিয়ে করেছে। অর্থাৎ যেটা তার উপর এসে বারবার আরোপ হচ্ছে যে অনির্বাচিত সরকার, সবচেয়ে বেশি বিএনপি বলছে অনির্বাচিত সরকার যে সংস্কারের নাম করে নির্বাচনকে পিছিয়ে দিচ্ছে, এ সরকারের লোকাল স্ট্যান্ডে কি, এই সরকারকে কেন সরকার বলবো, এই সমস্ত কথাই তো এসেছে। পাল্টা ডক্টর ইউনূস নিশ্চয়ই এই জায়গায় তার হয়ে যারা সওয়াল তুলছেন তারা বলছেন যে এটা লোকাল স্ট্যান্ডে, মানে ইটস এ বিপ্লব, রেভলিউশন, তার সমস্ত কিছু রীতি নিয়ম মেনে করতে হবে তা নয়। কিন্তু শেখ হাসিনার ফ্যাসিবাদকে উৎখাত করে একটা এমন শাসন ব্যবস্থার জন্যে এটা জায়েজ পদ্ধতি, এই নিয়ে চুলচেরা বিশ্লেষণ যেরকম চলছে। বাংলাদেশের এই অন্তর্বর্তীকালীন সময় অনেকগুলো চেঞ্জেস আসছে, এবং সবচেয়ে বেশি চেঞ্জেস আসছে ভারত প্রসঙ্গে, বর্ডার প্রসঙ্গে। সেই প্রসঙ্গগুলোকে নিয়ে আমরা বারবার চর্চায় থেকেছি, এবং এটা প্রমাণিত যে সেখানে বঙ্গোপসাগরের দিকে ক্রমশ পরিস্থিতিটা উত্তপ্ত হচ্ছে। বাংলাদেশ কি ফুল ফ্লেজেড কোনো ওয়ারের দিকে যাচ্ছে, এরকম একটা সম্ভাবনা দেখা দিয়েছে। বিশেষ করে মায়ানমারে যে সামরিক জুন্টা সরকার রয়েছে এবং তার বিরুদ্ধে যে বিদ্রোহী আরাকান আর্মি, তার পাশে কি দাঁড়াতে চাইছে, কার জন্য দাঁড়াতে চাইছে, এটা একটা বড় প্রশ্ন। এবার যদি একটু অন্যদিকে দেখি, যে জাতীয় পার্টির নাহিদ ইসলাম, গতকাল বিএনপির সাথে বৈঠক হলো। বৈঠকের পর নির্বাচন নিয়ে কিন্তু পরিষ্কার কোনো ডিসেম্বরে নির্বাচন চাইছে বিএনপি, না হলে তারা আন্দোলনে একেবারে জেরবার করে দেবে, সেটা তারা বলছে। এবার অনেকটা কনফার্মলি বলেছে, এবং তারপরে নাহিদ ইসলামের বক্তব্য, অন্তর্বর্তীকালীন সরকার প্রশাসন অনেক ক্ষেত্রে বিএনপির হয়ে কাজ করছে। তাদের কোথাও একটা মনে হচ্ছে সরকার থেকে নাহিদ ইসলাম বেরিয়ে এসে কী বা জনভিত্তি তৈরি হয়েছে, এই প্রশ্নগুলো মানে তৈরি হয়েছে। কেননা গতকাল আপনাদেরকে দেখিয়েছে সার্জিস আলমের মানে যে জনসভা করেছিল সেখানে লোক হয়নি। নাহিদ ইসলাম বলছে বিএনপির সাথে টক্করটা কিন্তু জমে উঠেছে। এবং আজকে রিজভি তাদের গুরুত্বপূর্ণ নেতা, সংস্কার কেন ভোটাধিকার আর গণতন্ত্রের বিকল্প হবে, অর্থাৎ ভোটাধিকার এবং গণতন্ত্রের কথা বিএনপি বলছে। কিন্তু এই বিএনপি আবার 5ই আগস্টের আগে এবং পরে তারাই বলেছিল বিপ্লব হয়েছে, সরকারকে কিছু সময় দেওয়া উচিত, এটা আমাদের কর্তব্য। 6 মাস আগে থেকেই কিন্তু সেই কর্তব্যটা বা ওই বক্তব্যটা ভুলে তারা কিন্তু নির্বাচনের দিকে যাচ্ছে। কেন বুঝতে পেরেছে ডক্টর ইউনূস নির্বাচন প্রলম্বিত করতে চাইছেন। সংস্কারের আগে নির্বাচন না দেওয়ার আহ্বান ইসলামী আন্দোলনের। সংস্কারহীন নির্বাচন আরেকটি স্বৈরাচারের পথকে প্রস্তুত করে দেবে, এটা হচ্ছে ইসলামী আন্দোলনের বক্তব্য। জামাত, ইসলামী আন্দোলন, এগুলো নিয়ে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি যতটা অস্থির, সেই অস্থিরতার ছাপ পড়েছিল। আপনাদের কাছে আজকে খোলসা করে দেব আনসারুল্লাহ বাংলা টিমের ভূমিকা মুর্শিদাবাদের ক্ষেত্রে। এই সমস্ত কিছু নিয়ে আসবো আপনাদের কাছে, এবং হচ্ছে একটা বাংলাদেশের যে নির্বাচন নিয়ে যে কন্ট্রোভার্সিটা হচ্ছে, যে বিতর্কটা তৈরি হয়েছে, প্রথমে তার একটা প্রতিবেদন আপনাদের কাছে দিই। প্রারম্ভিক কিছু বক্তব্য, যে পয়েন্টগুলোর উপর আজকে আমরা আলোচনা বা বিতর্ককে এগিয়ে নিয়ে যাব, তার আগে প্রতিবেদনটা একটু দেখে নেব। শেখ হাসিনাকে বাংলাদেশ থেকে উৎখাত করে মোহাম্মদ ইউনূসকে ক্ষমতায় এনেছিলেন, কিন্তু রাজনীতির ময়দানে পা রাখার পর সেই নাহিদ ইসলামের গলাতেই শোনা গেল ইউনূস বিরোধী সুর। ইউনূসের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন এই ছাত্র নেতা।
সম্প্রতি রাজনীতির ময়দানে নাম লিখিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের দল জাতীয় নাগরিক পার্টি বা এনসিপি, যার নেতৃত্বে রয়েছে নাহিদ। তারপর থেকেই বাংলাদেশে ভোট নিয়ে বিএনপিকে একের পর এক চ্যালেঞ্জ ছুড়ে মন্তব্য করতে দেখা গিয়েছে এনসিপি নেতাদের। এবার নাহিদ। এই ছাত্র নেতার অভিযোগ, ইউনূসের প্রশাসন বিএনপির হয়ে কাজ করছে। বুধবার ঢাকায় আমেরিকার দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক উপসহকারী বিদেশমন্ত্রী নিকোল চুলিকের সঙ্গে বৈঠক করেন নাহিদ। ছিলেন এনসিপির অন্যান্য নেতারাও। এই আলোচনার পরই সাংবাদিকদের মুখোমুখি হয়ে নাহিদ বলেন, প্রশাসন অনেক জায়গায় বিএনপির পক্ষে কাজ করছে। এই ধরনের প্রশাসনের অধীনে নির্বাচন করা সম্ভব নয় বলে মনে করে জাতীয় নাগরিক পার্টি। প্রশাসন নিরপেক্ষ না হয়ে পক্ষ নিয়ে কাজ করছে। অভিযোগ তুলে নাহিদকে বলতে শোনা যায়, প্রশাসন আমরা দেখছি প্রধান রাজনৈতিক দল বিএনপির পক্ষ অবলম্বন করছে অনেক জায়গায়। বিচারের আগে আওয়ামী লীগের সাংগঠনিক রাজনৈতিক কার্যক্রম এবং ইলেকশনে অংশগ্রহণের কোনো সুযোগ আছে বলে আমরা মনে করি না। এই ধরনের একটি প্রশাসন যদি থাকে তাহলে এর আন্ডারে নির্বাচন করাটাও আসলে সম্ভব নয়। ফলে একটি লেভেল প্লেইং ফিল্ডের জন্য একটি নিরপেক্ষ প্রশাসন, আমলাতন্ত্র, পুলিশ আসলে আমাদেরকে নিশ্চিত করতে হবে। কি কি কাজ করে আমরা নির্বাচনের দিকে যেতে হবে, দৃশ্যমান বিচারের রোডম্যাপ দেওয়া এবং সংস্কার অর্থাৎ জুলাই সনদ কার্যকর করা ইত্যাদি ছাড়া আসলে নির্বাচনের সময় নিয়ে আসলে কথা বলে কোনো লাভ নেই। আমরা আমাদের যে 3টি এজেন্ডা নিয়েই সারা দেশে কাজ করছি এবং বর্তমান সময়ে যেই মাঠ প্রশাসন রয়েছে সেই মাঠ প্রশাসন আমাদের কাছে মনে হয়েছে যে নিরপেক্ষ আচরণ করছে না। বিভিন্ন জায়গায় জাতীয় নাগরিক পার্টির নেতাকর্মীদের উপরে হামলা চলছে এবং সেই জায়গায় প্রশাসন আমরা নিশ্চুপ ভূমিকা পালন করতে দেখছি। সেই জায়গাগুলো আমরা বলেছি। প্রশাসন আমরা দেখছি প্রধান রাজনৈতিক দল বিএনপির পক্ষ অবলম্বন করছে অনেক জায়গায় এবং মাঠ পর্যায়ে যে ধরনের চাঁদাবাজি চলছে সেই জায়গায় প্রশাসন আসলে নিশ্চুপ ভূমিকা পালন করছে। আমরা বলেছি যে এই ধরনের একটি প্রশাসন যদি থাকে তাহলে এর আন্ডারে নির্বাচন করাটাও আসলে সম্ভব নয়। ফলে একটি লেভেল প্লেইং ফিল্ডের জন্য একটি নিরপেক্ষ প্রশাসন, আমলাতন্ত্র, পুলিশ আসলে আমাদেরকে নিশ্চিত করতে হবে। টাইম ফ্রেমে তো আমরা যেটা আমাদের এর আগে আমরা বলেছি প্রধান উপদেষ্টা ডিসেম্বর থেকে জুন, আমরা প্রাথমিকভাবে সেটাকে সমর্থন করছি। কিন্তু নির্বাচনের আগে আমরা অবশ্যই কি কি কাজ করে আমরা নির্বাচনের দিকে যেতে হবে, দৃশ্যমান বিচারের রোডম্যাপ দেওয়া এবং সংস্কার অর্থাৎ জুলাই সনদ কার্যকর করা ইত্যাদি ছাড়া আসলে নির্বাচনের সময় নিয়ে আসলে কথা বলে কোনো লাভ নেই। না, এই বিষয়ে কোনো স্পষ্ট আলাপ হয় নাই। আমরা আমাদের যেটা দলীয় অবস্থান আমরা বলেছি বিচারের আগে আওয়ামী লীগের সাংগঠনিক রাজনৈতিক কার্যক্রম এবং ইলেকশনে অংশগ্রহণের কোনো সুযোগ আছে বলে আমরা মনে করি না। আমাদের অর্থনৈতিক পলিসি নিয়ে তারা জিজ্ঞাসা করেছিল আমাদের, সেই জায়গায় আমরা বলেছি আমরা তিন ধরনের বিজনেস এনভায়রনমেন্ট চাই, আমাদের পলিসি কি হবে, ক্ষমতায় গেলে আমরা কোন ধরনের ব্যবস্থা তৈরি করব। শুধু এনসিপি নয়, ইউনূস সরকারের প্রতি অসন্তুষ্ট বিএনপিও। কয়েকদিন আগেই বাংলাদেশের জাতীয় নির্বাচনের সম্ভাব্য সময় ঘোষণা করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ইউনূস। কিন্তু তার সঙ্গে বৈঠকের পর অসন্তুষ্ট বিএনপি। দ্রুত ভোটের দাবিতে পথে নামার হুঁশিয়ারি দিয়েছেন তারা। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, আমরা একেবারেই সন্তুষ্ট নই। আমরা পরিষ্কার করে বলেছি, ডিসেম্বরের মধ্যে নির্বাচন না হলে দেশের রাজনৈতিক, অর্থনৈতিক ও সামাজিক পরিস্থিতি আরও খারাপের দিকে যাবে। তিনি আরও বলেন, প্রধান উপদেষ্টার সঙ্গে দেখা করে আমাদের উদ্বেগের বিষয়গুলো তাকে জানিয়েছি, যার মধ্যে প্রধান ছিল নির্বাচনের সুনির্দিষ্ট রোডম্যাপ। আমরা বলেছি যে বর্তমানে রাজনৈতিক যে পরিস্থিতি আছে এবং দেশের যে অবস্থা, তাতে আমরা বিশ্বাস করি একটি গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমেই সমস্যার সমাধান করতে হবে। প্রধান উপদেষ্টা মহোদয় তিনি তার সুনির্দিষ্ট কোনো ডেডলাইন আমাদের দেননি। তিনি বলেছেন ডিসেম্বর থেকে জুনের মধ্যে তিনি নির্বাচন শেষ করতে চান। এই কথা তিনি আজকে আবার বলেছেন। আমরা একেবারেই সন্তুষ্ট নই। আমরা পরিষ্কার করেই বলেছি যে আমরা ডিসেম্বর কাট আউট টাইম, ডিসেম্বরের মধ্যে নির্বাচন যদি না হয় তাহলে দেশে যে রাজনৈতিক পরিস্থিতি, অর্থনৈতিক পরিস্থিতি এবং সামাজিক পরিস্থিতি সেটা আরও খারাপের দিকে যাবে। সেটা তখন নিয়ন্ত্রণ করা বেশ কঠিন হবে। আপনাদের অবস্থান কি হবে স্যার? আপনারা যে বলছিলেন বারবার বলছিলেন যে আপনারা ডিসেম্বরের মধ্যে নির্বাচন চান, মাননীয় প্রধান উপদেষ্টা আজকে আপনি যেটা বললেন যে আপনাদের একটা সুনির্দিষ্ট কিছু বলেননি, সন্তুষ্ট নন, আপনারা সন্তুষ্ট না, আপনাদের অবস্থানটা কি হবে? আমরা আবার আপনাদের সামনে আলোচনা করে তাদের সঙ্গে দলের অন্যান্য মিত্র দল আছে তাদের সঙ্গে আলোচনা করে তারা আবার আপনাদের সামনে। একদিকে বিএনপি, অন্যদিকে নাহিদের এমন বক্তব্যে বাংলাদেশের নির্বাচন নিয়ে নতুন করে শুরু হয়েছে সংশয়।
হাসিনা হঠাও অভিযান করে দেশ বদলে ডাক দিলেও এই ছাত্র নেতারাই এখন ক্ষমতা দখলের লড়াইয়ে নেমেছে। তারাও দেশের মাসনাদ দখলে মরিয়া। আর নাহিদরা খুব ভালো করেই জানেন, আওয়ামী লীগের পর বিএনপি এখন বাংলাদেশের প্রধান রাজনৈতিক দল। খালেদা জিয়ার দল ঘন ঘনই ইউনূস সরকারের সঙ্গে বৈঠক করছে, যা মোটেই ভালোভাবে দেখছে না এনসিপি। অন্যদিকে ইউনূসেরও কোনো রাজনৈতিক দল নেই। এই অন্তর্বর্তী সরকার গণতান্ত্রিকভাবে নির্বাচিত নয়, তাই বিএনপিকে কোনোভাবে পাশ কাটিয়ে ফাঁকা মাঠে গোল দিতে চাইছে এনসিপি। কথায় আছে, যে যায় লঙ্কায় সেই হয় রাবণ। ব্যুরো রিপোর্ট, আর+ নিউজ। আমরা বিস্তারিতভাবে এবার ব্যাখ্যা বিশ্লেষণে যাব। রয়েছেন নীলাঞ্জন দাস, তথ্য প্রযুক্তি বিশেষজ্ঞ, তৃণমূল কংগ্রেসের আইটি সেলের সাধারণ সম্পাদক। নীলাঞ্জন দাসকে স্বাগত জানাচ্ছি। রয়েছেন সাংবাদিক আমাদের আর+এ সুচারু মিত্র, এবং রয়েছেন ভারতীয় জনতা পার্টির মুখপাত্র হিসাবে জ্যোতি চ্যাটার্জি, তাকে স্বাগত জানাচ্ছি। এবং রয়েছেন ভার্চুয়ালি আমাদের সঙ্গে দীপ্তিমান সেনগুপ্ত। দীপ্তিমানবাবু, আপনাকেও স্বাগত জানিয়ে আপনাকে এই যে নির্বাচন নিয়ে যে পরিস্থিতি বাংলাদেশে উদ্ভূত পরিস্থিতি তৈরি হয়েছে, এটা মানে টেকনিকটা মানে ঠিক কি, কোথাও কি দাঁড়িয়ে বিএনপি একটা জায়গা থেকে চাপ প্রথম থেকেই তারা দিতে চাইছিল, কিন্তু ডিসেম্বর জুন মোটামুটি সেনা কর্তার প্রথম ভাষণ 5ই আগস্টের পর এখনো পর্যন্ত এই জুন অবধি, ডিসেম্বর টু জুন, তার আগে হচ্ছে সংস্কার বা বিভিন্ন রকম নিয়ে আসবে। তার আগে কি বাংলাদেশে এই টাইম ফ্রেমটা কেন ডক্টর ইউনূস নিতে চাইছেন? টাইম ফ্রেমটা নেওয়ার পেছনে প্রথম কারণটা যেটা, সেটা হচ্ছে বিএনপি ইটসেলফ নিচু তলায় তারা কিন্তু কন্ট্রোল হারিয়ে ফেলছে। চাঁদাবাজি ইত্যাদি যা যা চলছে ওখানে, সেটা নিয়ে ওখানে একটা গন্ডগোল চলছে। প্লাস এনসিপির যারা মানে সমর্থক আছেন বা যারা এনসিপির সঙ্গে আছে, এরা মির্জা ফখরুল বলছেন তাড়াতাড়ি নির্বাচন করার, কিন্তু জামাতের একটি অংশ বা জামাতের মেজর অংশটা তারা চাইছে না এই মুহূর্তে নির্বাচন করার। সেটার পেছনেও কারণ আছে। অতি সম্প্রতিকালে পাকিস্তানের সেনাপ্রধান আসিম মুনির তিনি একটি ভয়ঙ্কর কথা বলেছেন, যেই কথাটি বাংলাদেশকে এখন অনেকাংশে রিলেট করে, এবং তার সঙ্গে সঙ্গে গোটা এই অঞ্চলটাতে বিজনেসগতভাবে পাকিস্তান ফেলিয়ার স্টেট হিসাবে প্রমাণিত হয়েছে। বাংলাদেশকেও ফেলিয়ার স্টেট বলে তারা প্রমাণ করার চেষ্টা করছে, এবং তার সঙ্গে পশ্চিম বাংলার এই অংশটাকে দিয়ে যদি ভারতবর্ষকে কিছুটা ডিস্টার্ব করা যায়, তাহলে তার ফয়দাটা লুটতে পারবে চায়না, এবং এখানে চায়নার একটা সাপোর্ট আছে। আপনি লক্ষ্য করে দেখবেন যে চায়না সমস্ত বিষয় নিয়ে কথা বলছে এক্সেপ্ট ইন ইলেকশন, আর ইন্ডিয়া বলছে ইলেকশন করুন অন্য কিছু বাদ দিয়ে। এই দুটোর মানসিকতার মধ্যে, কারণ ওখানকার পরিস্থিতি যত নয়-ছয় থাকবে, পশ্চিমবাংলার পরিস্থিতি যত নয়-ছয় থাকবে, তত বিজনেসটাকে চায়নার দিকে টানতে সুবিধা হবে। এইটা হচ্ছে এটার বাস্তবতা। এখানে আপনি যদি রাজনীতি খুঁজতে যান, কিচ্ছু এখানে লাভ হবে না। এখানে বাস্তবিক করতে আন্তর্জাতিক বিজনেস এবং আন্তর্জাতিক যে ডলারের খেলা, সেই খেলা চলছে। আপনি যদি প্রত্যেকটাকে জোড়েন, প্রত্যেকটা ডটকে যদি আপনি জুড়তে পারেন, দেখবেন এখানে নির্দিষ্ট কতগুলো রাষ্ট্র, চায়না নির্বাচনের বিষয়ে কথা বলছে না, কিন্তু পার্শ্ববর্তী ভারতবর্ষ নির্বাচনের কথা বলছে। চায়না আবার ডিস্টার্ব কি নিয়ে? চায়না আবার ডিস্টার্ব হচ্ছে রাখাইন স্টেট নিয়ে। আবার পাকিস্তানে আসিম মুনির, যার বালুচিস্তানের এই অবস্থা, সে তার যে বক্তব্যটা কোনো সেনাপ্রধানের বক্তব্য মানে বক্তব্য নয়, রাজনৈতিক বক্তব্য এবং ধর্ম বিষয়কে কেন্দ্র করে বক্তব্য, এবং তার উদ্দেশ্যই হচ্ছে বাংলাদেশ, ভারতবর্ষ, পাকিস্তান তো গেছেই ঢোপে, বাংলাদেশ এবং ভারতবর্ষকে ডিস্টার্ব করে তোলা। এবং তার সঙ্গে সর্বশেষ ভারতবর্ষে কিছু রাজনৈতিক দল এবং রাজনৈতিক নেতা আছে যারা পাকিস্তানের এই এজেন্ডাকে সফল করতে সহযোগিতা করছে। এইটুকু। কোন দল? না, কোন দল নতুন করে বলার কিছু নেই তো। পশ্চিমবঙ্গের যা অবস্থা, রাজ্য যেভাবে চলছে, আপনি দেখুন রাজ্য যেভাবে চলছে, রাজ্যের কোনো কোনো জায়গায় আপনার ইন্টারনেট অফ হয়ে আছে। এই বাস্তবতাটাকে মানতে হবে। এখানে তো আর অন্য রাজ্যের পুলিশ আপনার সংসারে, আপনি এটা শেষে বলেছেন তৎক্ষণাৎ উত্তরের, আমি নীলাঞ্জনের কাছে তৎক্ষণাৎ উত্তরটা বা আমি একটু
সুচারুর কাছ থেকে জানতে চাইবো, এই যে নির্বাচনের একটা বাস্তব পরিস্থিতি ওরা বললেন, কেন একটা যুদ্ধংদেহী মেজাজ রয়েছেন এবং ডক্টর ইউনূস কোন দিকে যাবেন? নির্বাচন তিনি প্রথম থেকে হচ্ছে আগে সংস্কারেতে তিনি স্টিক করে রয়েছেন, সংস্কার হবে, দরকার পড়লে কেউ কেউ এটা দাবি করছেন আগে সংবিধান বদলানোর জন্য গণপরিষদের নির্বাচন হোক, গণপরিষদ তৈরি হোক, নতুন সংবিধান আসুক, তারপর নির্বাচন হোক। বিএনপি বলছে যা সংবিধান সংশোধন যা কিছু এটা সংসদ করবে, অর্থাৎ রাজনৈতিক স্পেয়ারে এই পরিস্থিতিটা তৈরি হয়েছে। সুচারু কি বলবে? না, ডক্টর ইউনূস কিন্তু এক্ষেত্রে খুব চালাকি একটা পথ নিয়েছেন, কৌশল খেলছেন। তিনি দেশের অন্দরে থেকেই সংস্কারের নামে ইলেকশনটাকে আরও ডিলে করাচ্ছেন এবং বিভিন্ন রাজনৈতিক শক্তির এই মুহূর্তে বাংলাদেশে উত্থান ঘটছে। আপনি দেখছেন এনসিপির মতো দল তৈরি হয়েছে যারা পেছন থেকে বলতে চাইছে যে বাংলাদেশে নির্বাচিত সরকারের প্রধানমন্ত্রী হবেন ডক্টর ইউনূস। আবার কিছুদিন আগে আরেকটি দল, সেটাও প্রায় গঠনের পর্যায়ে, যে কোনো সময় রেজিস্ট্রেশন পাবে, ওই দলটার নেপথ্যেও কিন্তু ওই ডক্টর ইউনূস রয়েছেন। ফলে তিনি চালাকি করে সময় ক্ষেপণ করে যেটা করতে চাইছেন যে আরেকটু 7-8 মাস 9 মাস সময় পেয়ে গেলে বাংলাদেশে তার মাটি অনেক শক্ত হবে এবং এই অন্যান্য রাজনৈতিক শক্তি তারা বলতে থাকবে আমরা ডক্টর ইউনূসকেই চাই, জিন্দাবাদ জিন্দাবাদ। ফলে তাহলে তিনি পথ পাবেন এবং পথ পেলে কি হবে, সেই পথটাকে ব্যবহার করে তিনি নির্বাচিত প্রধানমন্ত্রী হয়ে আসার চেষ্টা করবেন। এটা যেমন ঠিক সুজিতদা, আবার এটাও ঠিক আওয়ামী লীগের মতো দলকে রাজনীতির এই লড়াইয়ে বা নির্বাচনের মতো লড়াইয়ে বাইরে রেখে লড়তে পারাটা খুব কঠিন হবে। কারণ সংস্কার বলছেন, আবার দেখুন এশিয়ান কান্ট্রিগুলোর কাছেও খুব নির্ণায়ক হতে চাইছে বাংলাদেশ। কখনো চীন শি জিনপিংয়ের সঙ্গে বৈঠক বিনিয়োগ আনার জন্য, কখনো আবার ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বিমস্টেকের আধারে বৈঠক, আবার কালকে এবং আজকে দুদিন পর্যায়ে দেখেছেন যে পাকিস্তানের বিদেশ সচিব তিনি বাংলাদেশে ঘুরে বেড়াচ্ছেন। ফলে এই যে পেনেট্রেশন পলিটিক্স এবং তার সঙ্গে সঙ্গে নিজের রাজনৈতিক লাইনকে তৈরি করে নিতে চাইছেন কৌশলী ইউনূস। এবার ইউনূস সেটা নিজে করছেন নাকি পেছনে কোনো সংগঠন রয়েছে সেটা বলতে পারবো না, কিন্তু ওনার উদ্দেশ্য লক্ষ্য একটাই, নির্বাচিত সরকারের প্রধানমন্ত্রী হওয়া। এক্ষেত্রে অনেকেই হচ্ছে যে পাকিস্তান এবং চীনের একটা তার রয়েছে, তবে আমেরিকার ব্যাপারটা কিন্তু এটা খুব গুরুত্বপূর্ণ। সাকিব আল হাসানের যে বক্তব্য, আওয়ামী লীগের হয়েছে বলছে আবার নির্বাচনে দাঁড়াবো এবং জিতবো, তার কারণ আমার যে রয়েছে, তার মানে কি একটা যে আওয়ামী লীগের নেতৃত্ব আন্তর্জাতিক খ্যাতিমান খেলোয়াড় ভক্তমণ্ডলী আছে, তাকে খেলতে দেওয়া হয়নি বলে তো মনে আছে। ওই উত্তপ্ত পরিস্থিতিতে তো সমর্থকরা মাঠে গিয়ে রীতিমতো প্রত্যক্ষ সংঘর্ষে জড়িয়ে গেছে। এক্স্যাক্টলি, অর্থাৎ সাকিবের যে বিষয় এটা আপনাকে যে আওয়ামী লীগকে বাদ দিয়ে নির্বাচন করা কিন্তু খুব টাফ হবে। ফলে অন্যান্য শক্তি, অন্যান্য যারা আদি রাজনৈতিক দল, যারা বিএনপি এতদিন মনে করা ছিল ডক্টর ইউনূসের পাশেই রয়েছেন, বিএনপি কিন্তু বলতে শুরু করেছে না সবাইকে নির্বাচনে চান্স দাও, কোনো অসুবিধে নেই, আমরা দেখি পরীক্ষিতভাবে কে আসে না আসে। অর্থাৎ এটা খুব ক্লিয়ার, মানে ধন্দ কাটছে না, মানে আওয়ামী লীগ নির্বাচনের দ্বারা কিন্তু অনেকে যেরকম চাইছেন, কিন্তু যাদের বিরুদ্ধে অভিযোগ আছে, গণহত্যার অভিযোগ, তারা যেন নির্বাচনে না মানে মুখগুলোকে বাদ দিয়ে নির্বাচনে আসুক। ফলে একটা ওখান থেকে সাকিবুল হাসানের যে মন্তব্য, সেই মন্তব্য খুব গুরুত্বপূর্ণ। তিনি কিন্তু বলেছেন যে তার জনপ্রিয়তা এবং তিনি রাজনীতিতে এসে কোনো ভুল করেননি, দেশে তিনি নেই, তিনি কিন্তু রয়েছেন মার্কিন যুক্তরাষ্ট্রে। আমি একটু জ্যোতির কাছে এবার আসবো। জ্যোতি, এই জায়গা থেকে মার্কিন যুক্তরাষ্ট্র বলতে খলিলুর রহমানের কথা হচ্ছে, যে বেশ ভারতের যিনি বিদেশ মন্ত্রী জয়শঙ্কর এবং সেখানকার ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার খলিলুর রহমান, দুজনের বেশ কিন্তু খেলাটা, মানে খলিলুর রহমান কিন্তু খেলাটা বেশ জমিয়ে দিয়েছেন এবং বিমস্টেকে দেখেছি তার সাথে ডোভালের টেবিল টক, তারপরেই হচ্ছে বৈঠক। অর্থাৎ খলিলুর রহমান একটা কি ফ্যাক্টর হয়ে উঠছেন, যেটা বাংলাদেশের এই মুহূর্তে পরিপ্রেক্ষিতে অত্যন্ত গুরুত্ব রাখছে। কি মনে হয়? বিষয়টা হচ্ছে যে আমরা দেখুন, আমরা অনেক বিষয় নিয়ে আলোচনা করছি যে নির্বাচন কবে হবে, নির্বাচন পরবর্তী সংস্কার হবে না নির্বাচন হবে ইত্যাদি, কিন্তু বিষয়টা যেটা সেটা হচ্ছে যে দেখুন, এই যে ইউনূসকে কে বসালো ক্ষমতায়? হঠাৎ করে ইউনূস তো হি ওয়াজ নট পার্ট অ্যান্ড পার্সেল অফ দ্য বাংলাদেশ পলিটিক্স। যারা আমরা এখানে আছি সবাই জানি, কেউ তো মানে ইউনূসকে কোনোদিন বাংলাদেশ পলিটিক্সের পার্ট অ্যান্ড পার্সেল হিসেবে ভাবিনি। কারা বসালো এটা? বিষয়টা হচ্ছে দেখুন, শেখ হাসিনার সেই স্টেটমেন্ট, কিছু সাদা চামড়ার লোক আমার এখানে এসেছিল, তারা একটা খ্রিস্টান রাষ্ট্র তৈরি করতে চায়, এইগুলোতে একটা রাষ্ট্রপ্রধানের কাছ থেকে যখন এই বক্তব্য আসে, সেটাকে কিন্তু উড়িয়ে দেওয়া যায় না সুজিতদা। আপনি দেখুন আমাদের এখানকার মিজোরামের সিএম এর কাছ থেকে যে বক্তব্যটা এসেছিল, ইফ ইউ কানেক্ট দ্য ডট, যেটা আমি আপনাকে বলছি, দুদিন আগে যখন হচ্ছে বাংলাদেশের তরফ থেকে স্টেটমেন্ট আসলো একটা, যে 1,80,000 রোহিঙ্গাদেরকে
তারা ফেরত নেওয়ার জন্য প্রস্তুত মায়ানমার। এবার মায়ানমারের কাদের সাথে টক্স হয়েছে? ইজ ইট হুন্তা গভর্নমেন্ট নাকি রোহিঙ্গা আরাকান স্যালভেশন আর্মির সঙ্গে? কাদের সঙ্গে টক্স হয়েছে? এর উত্তরটা লুকিয়ে রয়েছে এইখানে। উত্তরটা হচ্ছে এইটাই, যেটা হচ্ছে যে আপনি জানেন সুজিতদা, এই যে মেন এদের যে বোন অফ কন্টেনশন সেটা হচ্ছে আপনার বে অফ বেঙ্গল, বঙ্গোপসাগর, যেটা এই বঙ্গোপসাগর নিয়ে একটা অলওয়েজ আমেরিকা এবং ডিপ স্টেট যেটা তারা সবসময় চেয়েছে যে এখানে একটা দখলদারিত্ব করব, যে কারণের জন্য আপনি জানেন যে শিলখালি বলে একটা জায়গা রয়েছে, সেই শিলখালিতে সাইড নির্ধারণ হয়েছে যে ওখান থেকে আপনার অপারেশন স্টার্ট হবে, যে কারণের জন্য আমেরিকান 3 জন ডিপ্লোম্যাট তারা এই মাসের মধ্যেই ঢাকা ভিজিট করেছেন এবং একের পর এক তাদের যে স্টেটমেন্টগুলো যদি আপনি দেখেন, মানে তাদের ভিজিট পরবর্তী যে স্টেটমেন্টগুলো, সেখান থেকে পরিষ্কার যে একটা বড় কিছু ঘটতে চলেছে মায়ানমারের আপনার জুন্তা গভর্নমেন্টের সঙ্গে। কেন? তার কারণ হচ্ছে মায়ানমারের জুন্তা গভর্নমেন্টের ওইখানে দখলদারিত্ব করে সেখানে মিনারেলস এবং আপনার হচ্ছে খনিজ সম্পদ, তেল সবকিছুই রয়েছে। এই জায়গাটা যদি দখল করা যায়, উদ্দেশ্যটা হচ্ছে ইউনুসকে বসানোর কারণ হচ্ছে যে ওই জায়গাটাকে দখল করা বাই ইউজিং দ্য মিলিটারি, আপনার বাংলাদেশ মিলিটারি। এবং যে কারণের জন্য আপনি জানেন ওয়াকারুজ্জামান মস্কোতে গেছেন, যে কারণের জন্য আপনার ইউনুস গেছেন চায়নাতে, সেখানে গিয়ে চায়না আপনি স্টেটমেন্টগুলো দেখুন, স্টেটমেন্ট বলছে যে না আপনারা একটা কাজ করুন, আপনারা তিস্তা প্রজেক্টটা করুন, চায়নাকে বলছে আপনারা লালমনিরহাটের ওখানে একটা বেস তৈরি করুন। তার কারণ কি? যে আমি ওখানে অ্যাটাক করতে যাচ্ছি বিকজ আমি পাপেট, আমার কাজ হচ্ছে ইউএস মানে ডিপ স্টেটের এজেন্ডাকে বাস্তবায়ন করা, আমি কিন্তু নই কিছু, মানে অর্থাৎ একটা সেফ প্যাসেজ তৈরি করে রাখা নিজেদের জন্য। এই যে ইউনুস যেটা পাপেট ডিপ স্টেটের, ওই রকম একটা সিমিলার কাইন্ড অফ পাপেট যেটা হচ্ছে আং সান সু কি, তারা চাইছে যে ওখানে তাকে ইনস্টল করতে। এবং এই যে বাস্তবায়নের জন্য বাংলাদেশ আর্মি, বাংলাদেশের এই ইউনুস গভর্নমেন্ট আপনার এতে পুরোপুরিভাবে ইনভলভ। এবং সব থেকে বড় জিনিস হচ্ছে 10, 17, 24 ডিভিশন অফ দ্য বাংলাদেশ আর্মি, তারা কিন্তু ইনভলভ এই কাজে। আমি স্পেসিফিক 10, 17 and 24 ডিভিশন, 10, 17 এবং 24। এবং এতে এই যে ধরুন একবার যুদ্ধে যদি আমরা এনগেজ, মানে বাংলাদেশ এনগেজ হয়, সব থেকে লসটা কার হবে? এটা তো নেভার এন্ডিং যুদ্ধ হবে। এই যে যুদ্ধে সব থেকে বেশি লস হবে বাংলাদেশের সাধারণ মানুষের, সাধারণ জনগণের। তার কারণ হচ্ছে যেভাবে আপনার ইনফ্লেশন, মুদ্রাস্ফীতি বেড়ে চলেছে, এই যে ইউক্রেন রাশিয়ার মতো এনগেজ যদি হয়ে যায়, তারা চাইছে যে এখানে তাহলে ইন্ডিয়াও আনস্টেবল থাকবে। একটা জায়গায় যদি যুদ্ধ হয় তাহলে তো ইন্ডিয়া তো সুরক্ষিত নয়। এই জায়গায় দাঁড়িয়ে একটা বড় গেম চলছে আপনার বে অফ বেঙ্গলে, বঙ্গোপসাগর জুড়ে। এবং আপনারা যেটা আমরা অলরেডি দেখতে শুরু করেছি, আগামী দিনে আরও দেখতে পাবো। আমি নীলাঞ্জন দাসের কাছে আসবো, যেখানে দীপ্তিমান সেনগুপ্তের সেই বক্তব্য, নির্বাচন পিছিয়ে দেওয়ার বা অনেকেই নির্বাচন, ভারত সরকার নির্বাচন বা একটা চায়, একটা রিপ্রেজেন্টেটিভ কে রয়েছে তার সাথে, এই প্রশ্নটা রয়েছে। এবং আমি তার সাথে একটা প্রশ্ন রয়েছে যে বাংলাদেশে এই যে বললো যে সাধারণ মানুষে এইরকম একটা অবস্থায় মামুনুল হকের মতো লোক বা যারা রয়েছে এই ধরনের ইসলামিক যারা বিভিন্ন কোথাও একটা র্যাডিক্যালাইজেশন চরম পর্যায়ে গিয়ে যাচ্ছে, তার কি এফেক্ট কি এই রাজ্যে পড়ছে না? এবং এই রাজ্যে পড়লে কতটা, কিভাবে সেটা প্রশাসনিক নানা কিছু প্রশ্ন উঠছে সেই ক্ষেত্রে? হ্যাঁ দেখুন, সেটা তো নিশ্চয়ই পড়ছে বলেই আমার ধারণা। প্রথম কথা, সুজিতদা লাস্ট আপনার সাথে যখন এই বাংলাদেশ ইস্যু নিয়ে কথা বলেছিলাম, তখন আমি একটা কথা বলেছিলাম যে ভারত একটা বোধহয় ভুল করলো, যে বাংলাদেশের এই অন্তর্বর্তী সরকার, যেটা আদৌ সাংবিধানিক না অসাংবিধানিক সেটা মানে তারাই বলতে পারছে না, সেটাকে ভারত একটা লেজিটিমেসি দিয়ে দিল। তখন বিদেশ সচিব স্তরে একটা মিটিং হয়েছিল এবং তারপরে আপনারা দেখেছেন যে বিমস্টেকে মাননীয় প্রধানমন্ত্রীর সাথে সেখানকার চিফ অ্যাডভাইজারের মিটিং হয়েছে। তো এটা অফকোর্স মানে এক্সটার্নাল অ্যাফেয়ার্স, আমার ব্যক্তিগতভাবে এবং আমার দলেরও এ বিষয়ে খুব একটা বিশেষ কিছু মন্তব্য নেই, কিন্তু বাংলাদেশ দিনকে দিন যে রোগ স্টেটে পরিণত হচ্ছে তার এফেক্ট পশ্চিমবঙ্গ দেখছে। এবং এই রিসেন্টলি ঘটে যাওয়া মুর্শিদাবাদে যে ভায়োলেন্সটা হয়েছে, সেটায় তার একটা ইম্প্যাক্ট পড়েছে বলে আমার বিশ্বাস। এবং শুধু ভায়োলেন্সে নয়, মানুষের মনেও কিন্তু একটা ইম্প্যাক্ট পড়ছে। অনেকের মধ্যেই একটা এই ওখানে যেটা আপনি র্যাডিক্যালাইজেশন দেখছেন, এখানে অ্যাটলিস্ট পোলারাইজেশনটা কিন্তু ভীষণভাবে স্টার্ট হয়ে গেছে। এবং উনি যেটা লাস্টে ইন্ডিকেট করছেন, আমি জানি না উনি কোন ভারতবর্ষের পার্টি যারা এই ইন্টারন্যাশনাল কনস্পিরেসিকে মানে হেল্প করছে, উনি যেটা সাজেস্ট করছেন আমি জানি না, কিন্তু মানে আমার মনে হয় ভারতের সার্বভৌমত্বকে যদি মানে কেউ মানে কোনোভাবে সেটা প্রশ্নের মুখে আসে,
সেটা আমাদের কেন্দ্র সরকারের সেই জায়গায় হস্তক্ষেপ করা উচিত, সেটা যে কোনো পার্টি হোক। এবং মানে এখন যে প্রবলেমটা হচ্ছে পশ্চিমবঙ্গে, যদি আপনি দেখেন যে পোলারাইজেশনটা হচ্ছে, বা যেই এটাকে আপনি রাইট হয়তো আমরা টেকনিক্যাল টার্মসে বলতে পারবো না মুর্শিদাবাদের ঘটনাটাকে, কিন্তু এই যে কমিউনাল ক্ল্যাশ, এবং যতটুকু আর কি ইন্টেলিজেন্স রিপোর্ট বা আমি এএনআই সূত্র দেখেছি, মাননীয় মুখ্যমন্ত্রীও বলেছেন যে সেখানে কিন্তু একটা বাংলাদেশি জঙ্গিদের একটা প্রেজেন্স, সেখানকার জামাতিদের একটা এন্ট্রি, এটা আমরা দেখেছি। একটা খুব মানে এই যে বিভিন্ন, এবং এটাতে মানে আমি ওনার প্রশ্নে, মানে উনি যেহেতু যেটা সাজেস্ট করলেন, আমি এইটুকুই সাজেস্ট করব যে এতে পশ্চিমবঙ্গের কোন পার্টির লাভ হতে পারে, যদি পশ্চিমবঙ্গে পোলারাইজেশন বাড়ে কোন পার্টির লাভ হতে পারে, এটা মানুষ একটু ভাবুক। সেটা দীপ্তিমান বাবু, হ্যাঁ কিছু না, আমি বলছি যে দেখুন, ভারতবর্ষের একটা ফেডারেল স্ট্রাকচারে পরে চলে। আপনি বলুন যে 26,000-এর যে চাকরি চলে গেল, যে জাজমেন্ট আসলো, সেই জাজমেন্টকে মানতে রাজি নয় মুখ্যমন্ত্রী, 1। 2 হচ্ছে সংবিধান, আপনার পার্লামেন্ট থেকে একটা আইন পাস হলো, ওয়াকআফ আইন, তিনি মানতে রাজি নন, সেখানে ইমপ্লিমেন্টেশনটা করবেন না। আর্মি এখানে তাদের রেগুলার ড্রিল করতে যাচ্ছিল নর্থ ইস্টে, উনি বলেন এখানে হামলা করতে এসেছে, তাদের পরে হামলা করে। তাহলে বাংলা মানে ভারতবর্ষের যে কোনো প্রতিষ্ঠানকে তিনি যখন মানতে রাজি নন, শুধুমাত্র বাকি রয়েছে যে গণপ্রজাতন্ত্রী ওয়েস্ট বেঙ্গল সরকারের পাসপোর্ট আর হচ্ছে কারেন্সি, এই দুটো ছাড়া তার কোনো কিছু বাকি নেই। না না, আমি তো আলাদা করছি, এরা তো করছে। কোথায় করছে? এরা তো করছে, এরা কোনটা মানে? আমি বলছি কোনটা মানে কোনটা? এই দুটো ছাড়া কোনটা মানছে আপনি বলুন? যে ভারতবর্ষের না, ভারতবর্ষের এটা যেহেতু এইটা না, এই জায়গায় নিয়ে গেলে আইন, সেই আইনটাকে তারা মানছে না, তাহলে দর্শকের না, আমি আর্মিকে মানছে না, বলছে বিএসএফ আক্রমণ করবে। আমি দর্শকের কাছে তো দায়বদ্ধ যে আজকে প্রোগ্রাম বাংলাদেশের উপরে এইটাকে এই দিকে বাকি আছে। প্রশ্নটা হচ্ছে লেজিটিমেসি। সেই দিনও তো প্রশ্ন উঠেছিল, দীপ্তিমান বাবু তো অস্বীকার করার নেই, সেদিন তো প্রশ্ন উঠেছিল কেন না, আপনিও নিশ্চয়ই, আমরা অনেকেই ভাবতেই পারিনি যে নরেন্দ্র মোদীর সাথে কেয়ালে ডক্টর ইউনূসের এরকম কথা হবে। একটা অনির্বাচিত সরকার যদি যেভাবেই হোক, মানে টেবিল টক হোক, মানে শিডিউল যেটা সেখানে, এবং সেটা যখন প্রচারিত হচ্ছে, স্বাভাবিক আছে একটা লেজিটিমেসি প্রশ্ন। সেই লেজিটিমেসি প্রশ্নটা যেহেতু আপনি বলেছেন তার জায়গা থেকে লেজিটিমেসি প্রশ্ন, এই প্রশ্ন শুধু নীলাঞ্জনের নয়, প্রশ্ন সেদিন আমারও ছিল, এবং আপনার কাছে আপনিও এটা এক্সপেক্ট করেননি। এই জায়গা থেকে দাঁড়িয়ে আমি এই জায়গা থেকে বলছি যে এটা বাস্তব কথা। আমি আপনার ওই মিটিং এর আগের দিন আমি বলেছি যে আমি বিশ্বাস করি না যে নরেন্দ্র মোদীর সঙ্গে কথা হবে, 1-to-1 কথা হবে। এটা আমি নিজে ব্যক্তিগতভাবে সেটা আমি বিশ্বাস করি। এবার এই একটু সংযোগে বহিঃপ্রকাশ, একটু সাউন্ডে প্রবলেম হচ্ছে দীপ্তিমান বাবু, দীপ্তিমান বাবু একটু সমস্যা হচ্ছে। আমি একটু আসছি আপনার, হ্যাঁ বলুন। একটু সমস্যা হচ্ছে যেটা যে হ্যাঁ বলুন। হ্যাঁ বললাম যে আমি যেটা সেদিন বলেছিলাম যে নরেন্দ্র মোদীর সঙ্গে ইউনূসের দেখা হবে, কিন্তু 1-to-1 মিটিং হবে না। তো আলটিমেটলি একটা অতি সংক্ষিপ্ত সময়ের মিটিং হয়েছে, এবং সেই মিটিংটা হওয়ার দুদিন পরে কারণটা বুঝতে পেরেছি। কারণটা হচ্ছে উনি কথা বলে এসে উনি যা যা কথা হয়েছে তার মধ্যে নির্বাচন সংক্রান্ত বিষয়ে কথা হয়েছে, সেটা নরেন্দ্র মোদীর মানে আমাদের ভারত সরকারের পক্ষ থেকে যা যা বলা হয়েছে। কিন্তু তারপরে যে স্টেপটা নরেন্দ্র মোদী নিয়েছে আমি মনে করি অত্যন্ত যুক্তিযুক্ত স্টেপ নিয়েছে, কারণ বাংলাদেশকে এই মুহূর্তে হাতে না মেরে ভাতে মারার যেটা পদ্ধতিটা উনি নিয়েছেন, আমি সেটাকে ঠিক আছে, সেটা তো একটা নানাবিধ প্রসঙ্গ। আমি একটু এইখানে একটু সুচারু, এই যে প্রসঙ্গটা এলে, এটা নীলাঞ্জন বললো, বা এই রাজ্যে এটা ঘটনা, আমরা এই ব্যাপারটা করছি যে একটা র্যাডিক্যালাইজেশনসের প্রভাব এখানে হচ্ছে, পোলারাইজেশনসের পরিস্থিতি চলছে। প্রশ্নটা রেখেছিল পোলারাইজেশনের সুবিধাটা কে নিতে পারে, বিগ কোয়েশ্চেন। সেটা যে কেউ, জ্যোতি ভেবেছিলাম এটার উত্তর দেবে, কিন্তু ও এটাকে অন্য প্রশ্নে নিয়ে গেল। আমি সেটা আসছি। একটা জিনিস তো ঠিক কথা যে আনসারুল্লাহ বাংলা টিম, এই যে ছবি অনেকের মানে যাচ্ছে, যার নাম রহমানি, আনসারুল্লাহ বাংলা টিম তৈরি করেছিল বাংলা ভাই। বাংলা ভাইয়ের ফাঁসি হয় এবং একটা সিরিয়াল ব্লাস্ট হয়েছিল, সিরিয়াল ব্লাস্ট ওখানে হয়েছিল বিভিন্ন জায়গায়। তারপর ধরা পড়ে এই আনসারুল্লাহ এবিটি বাংলা টিম,
এবং এই রহমানি বেরিয়ে আসার পর কিন্তু একটা আশঙ্কা ছিল যে সে সংগঠিতভাবে রহমানির ছবি দেখছেন, এবং এই 5ই আগস্টের পর রহমানির ছাড়া পায়, এবং তারা যেভাবে আর কি করে, ওই যে কতগুলো জায়গা ব্লক করা যাতে পুলিশ না যেতে পারে, রেল লাইনের উপর অবরোধ, এবং সেই জায়গায় সংগঠিতভাবে এটা হওয়া, এই যে জায়গায় ইন্ডিকেশনস এইগুলো তো একটা রয়েছে, যেটা নীলাঞ্জন প্রশ্নটা তুলছে কিন্তু মানে কোথাও পেনিট্রেট করতে বা বলতে অসুবিধা বোধ করছে, বা এটা মানে হচ্ছে এটা মানে হতে পারে পোলারাইজেশনসের লাভ কার হবে, প্রশ্নটাও তুলেছে। কি বলবে? না, লাভ কার হবে সেটা খুব সিগনিফিকেন্ট, একজন সাংবাদিক হিসেবেও আমি সেটা বলতে পারবো না, কিন্তু লাভ তো কোনো না কোনো শক্তির হবেই নিঃসন্দেহে। সেই কারণেই এবং আমি আপনাকে আগেও বলেছিলাম, আবারও বলেছি, 2026-এর নির্বাচন কিন্তু এই ধর্মীয় ভাবাবেগের উপর হবে। এবারে নির্বাচন কিন্তু অনেক ইস্যু থাকবে, আমরা দেখেছি। আমি আবার বলছি, আমি একজন সাংবাদিক হিসেবে দেখেছি, অন্যান্য রাজ্যের কি হয়েছে আমি তা জানি না, পশ্চিমবঙ্গের মানুষ দুর্নীতির প্রশ্নে ভোট ইস্যুতে যায়নি। পশ্চিমবঙ্গের মানুষ সার্বিক উন্নয়নের দিক দেখতে গেছেন, আর এই বিষয়গুলো তো ছিলই, কিন্তু এবারের নির্বাচনে অবশ্যই ধর্মীয় ভাবাবেগ একটা গুরুত্বপূর্ণ ইস্যু হবে এবং তার উপর নির্ণয় হবে। আপনি নিশ্চয়ই মুর্শিদাবাদ শামসেরগঞ্জে তুলতে বাধ্য হলাম, যদিও আজকে আলোচনা বাংলাদেশ। শামসেরগঞ্জ, সুতি বা জঙ্গিপুরের ঘটনার দিকগুলো দেখুন, এবং তার মুভমেন্টাইজেশন কিন্তু শুরু হয়ে গেছে। ঘরছাড়ারা তারা মালদায় বিভিন্ন জায়গায় রাত কাটাচ্ছেন ক্যাম্পে, কলকাতাতে অনেকে এসেছেন, সিবি আনন্দ বোসের সঙ্গে তারা দেখা করেছেন। আমি নিশ্চয়ই বা নিশ্চিত আশা করতে পারি ডক্টর সিবি আনন্দ বোস সন্ধেবেলাতেও রাজ্যপাল, তাকে সম্মান যথেষ্ট করি, তা সানগ্লাসের মধ্য দিয়েও তিনি স্বচ্ছভাবে দেখতে পাচ্ছেন যে পরিস্থিতি কী, এবং হয়তো আগামীকাল মুর্শিদাবাদের উদ্দেশ্যে তিনি রওনা হতে পারেন উপদ্রুত এলাকাগুলোতে। ফলে পোলারাইজেশন পলিটিক্সে কার লাভ হবে কার লোকসান হবে না, নাকি 2026-এর নির্বাচনে রাজনৈতিক কর্তৃত্ব প্রতিষ্ঠার লড়াইয়ে না বিশ্লেষণ দিলে, আচ্ছা সুচারু বিশ্লেষণ দিতে পারে, কেন রাজনৈতিক দল করে না। তুমি ওটাকে লাভ বা লোকসান প্রশ্নটাও তুলেছে যদি, তাহলে ওর কাছেই আমি ফিরে দিলাম। আমি তো সবার কাছেই প্রশ্নটা রাখলাম, উত্তর দিচ্ছি, আমি ওকে একটা কোশ্চেন করছি, সেটা হচ্ছে আচ্ছা তুমিও কোশ্চেন করবে, আমি এটা কোশ্চেন করছি যে ছোট ভাই, ও তো ছোট ভাইয়ের মতো। আমি বলছি যখন এসডিপিআই ওখানে মিটিং করলো, ওখানে ইমাম অ্যাসোসিয়েশন প্রভোকেটিভ স্পিচ দিল, যখন সেখানে তৃণমূল কংগ্রেসের টিএমসির কাউন্সিলর ওখানে দাঁড়িয়ে প্রভোকেটিভ স্পিচ দিল, কোনো পুলিশ তো তাদেরকে গ্রেপ্তার করলো না। যখন সিদ্দিকুল্লাহ চৌধুরী বলল যে 50টা জায়গায় আমরা কলকাতাকে অবরুদ্ধ করব, জেলাগুলোকে আগে টাইট দেবো, তাহলে সেই সিদ্দিকুল্লাহকে তো গ্রেপ্তার করা হলো না। কারা করছে এই যে বিষয়টা হচ্ছে, যারা আজকে ওকে আমি বুঝে গেছি, না আমি এত দীর্ঘায়িত করো না, অনেকগুলো আমাকে আবার বাংলাদেশে আমি দ্রুত, মানে আমি তোমাকে মামুনুল হকের যে বক্তব্যগুলো যেগুলো শোনাবো, এই করে দেবো সেই করে দেবো, সিদ্দিকুল্লাহ চৌধুরী যেরকম ধরনের বক্তব্য রাখছেন, এটা তো একটা বার্তা যাচ্ছে, এটা তো একটা জোরালো অবস্থান থাকা উচিত একজন নাগরিক হিসাবে। পশ্চিমবঙ্গের যারা মানুষ রয়েছেন, যারা এই রাজ্যে বসবাস করেন, তাদের তো এটা জানার অধিকার আছে। অ্যাবসলিউটলি, মানুষের এটারও জানার অধিকার আছে যে ডক্টর সুকান্ত মজুমদার, ভারত সরকারের একজন রেসপন্সিবল মন্ত্রী, তিনি বলছেন যে রাস্তায় গাড়ি দাঁড় করে করে ধরে ধরে মারবো। তারপরে আরেকজন বিজেপির প্রাক্তন সাংসদ, তিনি বলছেন যে বিহার, ইউপি, ঝাড়খণ্ড থেকে হিন্দুদের ঢুকে ঢুকে মুর্শিদাবাদকে কন্ট্রোল। না না, তুমি তো কোনো আনসার দিচ্ছ না। না না, কেন এটা হলো? আমি বলছি কেন আজকে হিন্দুরা ঘর ছাড়তে বাধ্য হলো? কেন হলো আমি বলছি, এটা তো দীর্ঘদিন ধরে চলছে, এটা কেন হলো? কে কোথায় বলেছে? এই যে ভাসুরের মতো যে কে কোথায় বলেছে সেটা ইম্পর্টেন্ট নয়, কেন হলো এই ঘটনাটা, সে দায়বদ্ধতা তো রাজ্য সরকারকে নিতে হবে। ওকে, কে কোথায় কি বলেছে সেটা ইম্পর্টেন্ট। আমি বলছি এটা নয়, ঘটনাটা ঘটলো কেন? সেখানে সিদ্দিকুল্লাহ চৌধুরী প্রভোকেটিভ স্পিচ দিল, না প্রভোকেটিভ, তাকে গ্রেফতার করা হলো না কেন? আমার মনে হয় কাউন্সিলরকে কেন গ্রেফতার করা হলো না? আমি বলছি তো, না না বলতে হবে এটা। সুকান্ত মজুমদারকে গ্রেফতার করা উচিত, রাষ্ট্রপতি কি করেছে, রাষ্ট্রপতির উচিত কি করেছে, রাষ্ট্রপতির এটা এলাও করে দেওয়া উচিত, রাষ্ট্রপতির উচিত যে সুকান্ত মজুমদারকে গ্রেফতার করাটা এলাও করা। এক, আচ্ছা যেটা বলছিল এর আগে যে মমতা ব্যানার্জি জাজমেন্ট মানছেন না, এই যে যেটা এসএসসি কেন্দ্র করে যেই জাজমেন্ট, সেই জাজমেন্ট আজকেই তো সুপ্রিম কোর্টে তো রায় দিয়েছে যে যারা যোগ্যরা ছিল তারা 31 ডিসেম্বর অবধি তারা কাজ করবে। তো তার মানে এগুলো কোনোটাই কিন্তু ইরিভার্সেবল কোনো জাজমেন্ট বা ইরিভার্সেবল ল নয়। ওয়াকফ আইনটাও তাই,
ওয়াকাফেও এর আগে আইন ছিল, একটা অ্যামেন্ডমেন্ট ঠিক আছে, আজকে আমাকে একটু বলতে দিন। আরে যেটা বলছেন বাংলাদেশ থেকে তুমি পশ্চিমবঙ্গে নিয়ে মানে এখনো তো এইগুলো কথাগুলো বলে দিলে তো আর হয়ে যাবে না, মানুষকে তো বিভ্রান্ত করা হচ্ছে। ওখানে কেন মানুষ চলে যাচ্ছে, গঙ্গা পেরিয়ে ধুলিয়ান থেকে কেন মানুষ মালদা চলে গেছে? এই বিজেপির লোকেরাই ওখানে মানুষকে টাকা দিয়ে দিয়ে আরে বাবা তুমি গ্রেফতার করলে না কেন? কলকাতায় গ্রেফতার হয়েছে, আমাদের এমএলএ ক্যান্ডিডেট তোমাদের নেগেটিভ স্পিচ দিয়েছে, তোমরা কেন চুপ ছিলে? বিজেপির এমএলএ ক্যান্ডিডেট মিলন ঘোষ গ্রেফতার হয়েছে, মানে এসডিপিআই লোকগুলো কেন এই গ্রেফতার হয় না? এক সেকেন্ড, আরে এসডিপিআই কে তোমরা ব্যান করো না ভাই। তার আগে তুমি স্বীকার করলে তো র্যাডিক্যালাইজেশন, বাংলাদেশের র্যাডিক্যালাইজেশনের প্রভাব পড়েছে। তার প্রভাবে এখানে পোলারাইজেশন হচ্ছে, এবং সেই পোলারাইজেশনে আমি এবার বলেই দিচ্ছি এটা একমাত্র বিজেপি লাভ হয়, এবং বিজেপি তাদের যে বর্ডার সিকিউরিটি করাটা কিন্তু কেন্দ্র সরকারের কাজ। এবং এই একাংশের বিএসএফ কে দিয়ে তারা ওখান থেকে জঙ্গি জামাতি ঢুকিয়ে এই অশান্তি করেছে। যে দেখুন ওয়াকাফের বিরুদ্ধে যে প্রতিবাদ হচ্ছিল, যে প্রতিবাদ হচ্ছিল কিভাবে ছিল না না, তো তোমাদের বিএসএফ কি করছিল? জেলা প্রশাসন দায়িত্ব দিয়েছিল, বিএসএফ কে তো তোমরা পাঠাওনি, ডিস্ট্রিক্ট অ্যাডমিন আমার কাছে কি রেকর্ডিং আছে? না না, বিএসএফ জানো না, না জেনে কথা বলো না। ওকে দীপ্তিমান বাবু, কলকাতায় নিয়ে এসেছিল। এক সেকেন্ড দীপ্তিমান বাবু, বিএসএফ বিডিআর এর ভূমিকা আমি এইটাতে আজকে কিন্তু অত দীর্ঘায়িত আমি করতে চাইছি না। বাংলাদেশের এই আরে যদি এটা কি হচ্ছে, বাংলাদেশের বিএসএফ সিদ্দিকুল্লাহ চৌধুরীর হাত আছে, বলতে পারো না এটা? কারণ যে হাত বললে তোমাদের পাথর লাগে। আরে বাংলাদেশে ইস্যুতে থাকবো। দীপ্তিমান বাবু ছাড়ুন এই সমস্ত, এই যে আনসারুল্লাহ বাংলা টিম এদের বিষয়টা উঠে আসছে, ইটস আ ভেরি সিরিয়াস ম্যাটার। এটা তৃণমূলকে লাভবান হবে, 26-এ তো আছে তো ভোট, এই লাভ অঙ্কের আমার পরে হবে। আপনার কি মনে হয় যে আনসারুল্লাহ বাংলা টিম বা এই যে যারা একদিকে এরা একটা দিকে ক্ষমতার একটা কেন্দ্রবিন্দু, ইসলামিক বিভিন্ন গোষ্ঠী, বাংলাদেশের সেনাবাহিনীর একটা চাপ তৈরি হয়েছে, এতগুলো এই যে অ্যাক্সিস, সেখানে আমি মনে করি এরকম জটিল পরিস্থিতিতে বর্ডারটাকে অত্যন্ত সুরক্ষিত রাখা দরকার। ব্যাস এইটুকুই তো। কেন করতে পারছে না বিএসএফ? আমি জাস্ট এই আলোচনাতে আসার আগে আমি দুটো কথা আপনাদের বলে নিই। যেরকম বিমস্টেকের মিটিং এ গিয়ে ইউনূসের সঙ্গে কথা বলার ক্ষেত্রে আমরা যেরকম মোদির সমালোচনা করেছি কারণ তিনি রাষ্ট্রের প্রধান, ঠিক একইভাবে মুর্শিদাবাদে যে আইন শৃঙ্খলা, মুর্শিদাবাদ ছেড়ে দিন না, আমি আসছি আপনার পয়েন্টেই আসছি। মুর্শিদাবাদের ক্ষেত্রেও রাজ্যের মুখ্যমন্ত্রীর এখানে দায়িত্ব আছে, ছেড়ে দিন। আমি এই বিষয়টাতে আমি আসছি। এবার আনসারুল্লাহ বাংলা এবং আপনি এই আপনার চ্যানেলে বহুবার এই বিষয় নিয়ে আলোচনা হয়েছে এবং বারবার করে আমি একটা কথা বলেছি যে বাংলাদেশ সেনাবাহিনী প্রথমত বিভিন্ন ভাগে বিভক্ত, এক। দ্বিতীয়ত হচ্ছে বাংলাদেশের সাধারণ মানুষের সঙ্গে বাংলাদেশের বেশিরভাগ রাজনৈতিক দলের এজেন্ডার কোনো মিল নেই, নাম্বার 2। নাম্বার 3, বাংলাদেশে আগামী 3 মাসের মধ্যে কি হবে তার কোনো গেম প্ল্যান কেউ কিছু করছে না। আমি আপনাকে বলে রাখছি বাংলাদেশের রাজনীতিটা দাঁড়িয়ে আছে ভারত বিরোধিতার মধ্য দিয়ে, আমি এই কথাটা বারংবার করে বলে আসছি। আর সেই কাজটা গতকালকে আসিম মুনির সেই কাজে ওকে আপনি এটা আগে যেহেতু বিস্তারিতভাবে বলেছেন, আমি একটু আপনার কাজে যাই। ধরুন আওয়ামী লীগ, বহুবার এটা আসছে ইউনিফাইড আওয়ামী লীগ, আজকে বাংলাদেশে আওয়ামী লীগকে নিয়ে একটা দ্বন্দ্ব তৈরি হয়েছে। কেউ বলছেন আওয়ামী লীগকে একেবারে নিষিদ্ধ করা হোক, যদি ধরুন নতুন সংবিধান প্রণয়নের দিকে যার চান্স এখনো পর্যন্ত কোনো ব্রাইট দেখা যাচ্ছে না, মানে গণপরিষদ নির্বাচন আগে, তাহলে বিএনপি ইভেন বলছে স্বৈরাচারী হাসিনাবাদকে বাদ মানে রেখে একটা নতুন, এর মতো পরিপ্রেক্ষিতে এই আলোচনার মধ্যে সাকিব আল হাসান যে উপমহাদেশে খুব বিখ্যাত একটা আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ব্যক্তি, ক্রিকেটে যেহেতু কোনো নোবেল পুরস্কার নেই কিন্তু বহুদিন আইসিসি র্যাঙ্কিংয়ে 1 নম্বর অলরাউন্ডার থেকেছেন সাকিব হাসান, এবং তিনি যুক্তরাষ্ট্রে রয়েছেন, তার কোনো খেদও নেই বাংলাদেশে ফিরতে পারছেন কিনা, কিন্তু তিনি বলছেন যদি নির্বাচন হয় আবার দাঁড়াতে চান এবং আবার জিতবেন। এটা তো ইন্ডিকেশন আছে আপনি দীর্ঘদিন রাজনীতি করেছেন। আমি বাস্তবিক অর্থে একটা জিনিস বলছি, বাংলাদেশের এই লড়াইটা হচ্ছে 71 আছে না 71-এর অস্তিত্ব নেই। এই যে সাকিব আল হাসান যে কথাটা বলেছে
তার কারণ তিনি দেশের হয়ে ইন্টারন্যাশনাল ম্যাচগুলো খেলেছেন। আর যারা এই ঢাকা ইউনিভার্সিটিতে নাহিদ ফাইদের কথা বলছেন, এদের গণ্ডিটা একটা সীমাবদ্ধ। এক, দ্বিতীয়ত এরা প্রত্যেক পাকিস্তানের যে মানে খান সেনার, যাই হোক আমি ওই শব্দটা আর বললাম না, তো সে মানে ওদেরই সব মানে বংশ। এবার এই বাস্তবতাটা হচ্ছে এখানে বাংলাদেশের এজেন্ডাটা, যে বাংলাদেশে রেভলিউশন হয়েছে সেটা দীর্ঘদিন যাবৎ ভারত বিরোধিতার মধ্য দিয়ে হয়েছে। নট অনলি দ্যাট, আপনি ফলো করে দেখুন বাংলাদেশের এজেন্ডাতে ভারতবর্ষের প্রধানমন্ত্রীকে অ্যাটাক করা, মানে রীতিমতো অ্যাটাক করা হয়েছে। তার পরিপ্রেক্ষিতে সৌদি আরব ব্যবস্থা নিয়েছে, সৌদি আরব তাদের বাংলাদেশিদের ধরে ধরে বাংলাদেশে ফেরত পাঠাচ্ছে, সেরকমও ভিডিও আসছে, আপনিও সেটা দেখেছেন, আপনিও জানেন। সৌদি আরব থেকে বেশ কিছু বাংলাদেশিকে গতকালকে আমার কাছে যা হিসেব আছে 180 জনের মতো। রাইট, আমি আসবো নীলাঞ্জনের কাছে, নিশ্চয়ই হয়েছে। কেন আমার একটা হচ্ছে যে হিন্দু বাঙালি কোয়েশ্চেন, বিজেপি এটাকে কি এখনো চ্যাম্পিয়ন করতে পেরেছে? বাংলাদেশের হিন্দুরা ডক্টর ইউনূস 8 দফা দাবি এখনো মানেনি, বিচার ব্যবস্থার এরকম পরিস্থিতি, আর তাতে এই হিন্দু কার্ড বা এখানে যে পোলারাইজেশন সেটা বুমেরাং হবে না তো? কেননা হচ্ছে হিন্দু খতরে মে হ্যাঁ, এই ব্যাপারটা যদি হয় সেটাকে কি বিজেপির জন্য খুব ভালো বিজ্ঞাপন হবে? না, বিজ্ঞাপন বা অবিজ্ঞাপন সেটা আমরা চাই না। আমাদের বক্তব্যটা হচ্ছে যে আলটিমেটলি যে এক্সিস্টেন্সিয়াল ক্রাইসিস রয়েছে হিন্দুর, সেটা তো ইনএভিটেবল। আপনি বলুন বাংলাদেশের যে যখন অ্যাট দ্য টাইম অফ পার্টিশন কত পার্সেন্ট হিন্দু ছিল? 32%। সেটা কমতে 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 কত দাঁড়িয়েছে? 7%। এবং এই সংখ্যক 7.89, এই সংখ্যক হিন্দু যদি আমি ধরেই নিই, এর মধ্যে প্রায় 50% পশ্চিমবাংলায় এসেছে, তাহলে পশ্চিমবাংলায় নিশ্চিতভাবে হিন্দু সংখ্যা বাড়া উচিত। সেখানে দাঁড়িয়ে আপনি দেখুন কিভাবে ডেমোগ্রাফিক শিফট হতে হতে আজকে হিন্দুর সংখ্যা কমে প্রায় 65%-এর কাছাকাছি চলে গেছে। আর যারা 12% ছিল, মানে 18% ছিল, তারা আজকে বাড়তে বাড়তে 35%-এ চলে গেছে। 35 না, মানে এটা আপনার কলকাতার মেয়র বলেছেন, আমি বলিনি, এটা কলকাতার মেয়র না। গতকাল বিভিন্ন কলকাতা মেয়রের যে বক্তব্য তাকে যদি আমরা ধরি তাহলে 35%। এবার কোশ্চেন হচ্ছে যে এই যে জায়গায় জায়গায় ডেমোগ্রাফিক চেঞ্জ হয়েছে, জায়গায় জায়গায় আপনাদের আজকে মনে হয়েছে যে মুর্শিদাবাদের ঘটনা পলায়ন হচ্ছে, কিন্তু ঘটনাটা হচ্ছে যে এই পলায়ন কিন্তু দীর্ঘদিন ধরে হয়ে চলেছে। আজকে একটু আগে নীলাঞ্জন বলছিল যে না এটা 2014 সালের পরে ঘটনা, হঠাৎ করে পোলারাইজেশন হচ্ছে। না, এটা নয়। নলিয়াখালীর ঘটনা কবে ঘটেছে? 2013 সালে। আপনার ক্যানিংয়ের আপনার দেগঙ্গার ঘটনা কবে ঘটেছে? 2009 সালে। এখান থেকে তসলিমা নাসরিনকে তাড়ানোর জন্য যেভাবে আপনার বাস, আপনার সরকারি সম্পত্তি জ্বালিয়ে দেওয়া হয় 2008 সালে। চমৎকার তুমি বিশ্লেষণ দিয়েছো, আমি ঠিক ওরকমই বলতে, মানে কেন এটার একটা ক্রাইসিস যখন তৈরি হয়েছে, স্বাভাবিকভাবে ডেমোগ্রাফি বা এই নিয়ে আমি দেখেছি তৃণমূল কংগ্রেসের কোনো নেতা, ভাই তুমি তো বললে এক সেকেন্ড, যারা এরকম বা হচ্ছে কোনো এই ডেমোগ্রাফিক কম্পোজিশনস নিয়ে, এটা কিন্তু সিরিয়াস, এই পয়েন্টটা কিন্তু বিজেপি ছাড়ছে না, বারবার করেই বলছে। 2008-এর ঘটনা, তারপরের ঘটনা, পলায়ন, ইনক্রিজমেন্ট, এইটা যদি হয়, এটা পোলারাইজেশন পলিটিক্স বলেছে, এটা বাস্তবিক দাঁড়িয়ে থাকা যুযুধান একটা পরিস্থিতি বাংলাদেশে, এটা ভয়াবহ জায়গায় গেছে। এখনো পর্যন্ত 8 দফা নিয়ে কিন্তু তারা মানেনি, অথচ এইখানে নানা রকম রিয়াকশনস হচ্ছে। সেখানে দাঁড়িয়ে কি এই তীব্রতার সাথে আরো ভাবে এই সমস্যাটাকে হোক না কেন, এটা তো রাজ্যের সমস্যা, যখন এসে গিয়ে দাঁড়িয়ে যায় তখন একটা তো অবস্থান খুব ক্ল্যারিটির দরকার। না দেখুন, বাংলাদেশের যে হিন্দুদের যে অবস্থাটা, সেটা নিয়ে যদি কেউ কমেন্ট করতে পারে সেটা আমাদের কেন্দ্র সরকার। তো আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যখন এই অনির্বাচিত সরকারের চিফ অ্যাডভাইজারের সাথে যখন কথা বলেছেন, তা আমরা এক্সপেক্ট করেছিলাম তারপরে চিন্ময় মহারাজ তিনি ছাড়া পাবেন, তিনি বাংলাদেশে হিন্দুরা একটু ভালো করে চলাফেরা করতে পারবেন, কারণ মোদিজি তো একাধারে বিশ্বগুরু, একাধারে হিন্দু হৃদয় সম্রাট। তো সেই জিনিসগুলো কিন্তু আমরা এখন অবধি দেখতে পাইনি। যাই হোক, কিন্তু পশ্চিমবঙ্গে এই যেটা বলা হচ্ছে না, পলায়ন সবাই পালিয়ে যাচ্ছে, মানে মুর্শিদাবাদ আর কি হিন্দু শূন্য হয়ে গেছে। আপনি যদি ন্যাশনাল মিডিয়াগুলো দেখেন, এই ন্যারেটিভই চলছে। এটা না, এটা যদি ঘটনা হয়, আপনারা নাম বলতে পারো না, আমি কিন্তু তোমার কথা আমি বললাম, তুমি বলার আগে বলে দিয়েছি, আমি সবার আগে বলেছি এটা জিয়াদিরা করেছে।
না না জেহাদিরা করেছে, বাংলাদেশ থেকে জেহাদি জামাতি ঢুকিয়েছে বিএসএফ এর একাংশ, এটা বিজেপির একটা কনস্পিরেসি মুর্শিদাবাদকে জ্বালানোর জন্য, এবং এটা নিয়ে একটা ডিটেইল আমাকে কথা বলতেই দেবে না এই ঘটনা আর দুজনে মিলে আরেকটা পয়েন্ট। না নীলাঞ্জন তুমি আমার প্রশ্নের উত্তর দাও। আমি জানি তুমি একজন ও মুখপাত্র, ও এটা বারবার করছে, প্লিজ ওটা করো না। একজনের অবস্থানটা এই ক্ষেত্রে নীলাঞ্জন এই সময় ও অনেকটাই বলছে। আমার প্রশ্নটা হচ্ছে আরেকটু মানে কোথায় এই জায়গাটা যে ডিক্লাইনিং অফ হিন্দু ইন বোথ স্পেয়ার, আমি বলছি না পশ্চিমবঙ্গের ডিক্লাইনিং, সামগ্রিক একটা ডিক্লাইনিং এর চিত্র আছে এই জায়গাটাকে যখন বিজেপি এটা বারবার বলবে, শুধুমাত্র এটা আমরা আশা করেছিলাম। এক সেকেন্ড, এইটা কি কোনো না 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 পশ্চিমবঙ্গে কোনো ডিক্লাইনিং অফ হিন্দু পপুলেশন হয়নি। পশ্চিমবঙ্গে যেটা হয়েছে ডিক্লাইনিং অফ দ্য পার্সেন্টেজ অফ হিন্দু পপুলেশন সেটা হয়েছে, এবং তার জন্য এক্স্যাক্টলি একই তো দাঁড়ালো, ডিক্লাইনিং তো হলো না না। থ্যাংক ইউ, তুমি ব্যাপারগুলো বলে দিচ্ছ। এরকমটা নয় যে পশ্চিমবঙ্গ থেকে হিন্দু পালিয়ে যাচ্ছে, মরে যাচ্ছে, কাটা পড়ছে, সেই জন্য হিন্দু শেষ হয়ে যাচ্ছে। যেটা ন্যাশনাল মিডিয়াতে বিজেপি এবং এই সংঘ পরিবার তারা এই জিনিসটাই বোঝাতে চাইছে, ওই জন্য হিন্দু খতরে মে হ্যায়, তাদেরকে বাঁচানোর জন্য বিজেপিকে চাই, এটাই তাদের ন্যারেটিভ। এবং সেই জায়গাটাতে সেটা বারবার ভুল প্রমাণিত করে দিচ্ছে গ্রাউন্ড রিপোর্ট। গ্রাউন্ড রিপোর্টে লোকে বলছে যে লোকে একটা দেখুন রিউমার ছড়ানো হয়েছে। কেরম রিউমার ছড়ানো হয়েছে যে জলের মধ্যে মুসলমানরা বিষ মিশিয়ে দিচ্ছে, লোকজন ভয় পেয়ে যাবে। বিএসএফ তাদেরকে নিয়ে গেছে অনেক জায়গাতে এসকর্ট করে, যারা ভয় পাচ্ছে, ধরুন ভয় পাচ্ছে, সে এক সপ্তাহের জন্য সে নদী পেরিয়ে মালদা যেতে পারে না। আমি ধরুন আজকে আমি দুপুরবেলা আমার বাড়ি হুগলি জেলাতে, আমি কলকাতা জেলা এসেছি, আমি পলায়ন করে ফেলেছি। এই ধরনের বোকা বোকা কথাগুলো, এগুলো বিজেপি তাদের মুখেই শোভা পায়। এগুলো অ্যাটলিস্ট আমি খুব ধন্যবাদ জানাই বাংলার মিডিয়াকে যে তারা এই ধরনের ইরেসপন্সিবল ন্যারেটিভকে প্যান্ডার করে না। ওকে, বক্তব্য দীপ্তিমান বাবু? না, আমি শুধু একটাই কথা বলবো, পশ্চিম বাংলাতে এই যে গণহারে আধার কার্ড এবং ভোটার কার্ড দেওয়া হচ্ছে, এটা বন্ধ করা উচিত। কারণ এটা ভারতবর্ষের এটা সিকিউরিটির প্রশ্ন। শুধু বিএসএফ পার করছে বললে হবে না, আধার কার্ডটাকেও বন্ধ করতে হবে। আধার কার্ডটা দেয়া হচ্ছে ইউআইডিএআই, আর ভোটার কার্ডটা দেয়া হচ্ছে মানে আমাদের ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া, পাসপোর্টটা দেয়া হচ্ছে মিনিস্ট্রি অফ এক্সটার্নাল অ্যাফেয়ার্স। তো পুলিশ ভেরিফিকেশন তুলে দিয়েছে। শোনো, আমার সাথে আরে তুমি আমার সাথে কোনো লাভ হবে, জেলা শাসক থাকে তো জেলা শাসকের কোন সব তো জেলা শাসক এখন তৃণমূলের চামচাগিরি করে। ও জেলা শাসক তো জেলা শাসক চামচাগিরি করে, তাদেরকে সরিয়ে দেয়। তুমি নিজের দেশের একজন আমলাকে বলবে চামচাগিরি করছে, যারা বাংলাদেশের প্রত্যাশা নিয়ে দেখেন, দেখুন বাংলাদেশ নিয়ে থাকবো, কিন্তু ওই যে বললাম 4000 কিলোমিটারের বেশি যেহেতু বর্ডার, ফলে এটা ঘুরে ফিরে পশ্চিমবঙ্গে আসবে, পশ্চিমবঙ্গ থেকে আবার আমরা ওটা বাংলাদেশের দিকে নিয়ে যাব। ধন্যবাদ 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 ধন্যবাদ। আজকে তীব্র বিতর্ক, তার কারণ যখনই এই বিষয় আসবে। তবে নিশ্চয়ই আবারও আপনাদেরকে জানিয়ে রাখি, একদম শেষের দিকে, সংস্কার কেন ভোটাধিকার আর গণতন্ত্রের বিকল্প হবে। রিজভী বলছেন বিএনপির সাথে জবরদস্ত চলছে, অন্যদিকে বঙ্গোপসাগরে কিন্তু একটা যুদ্ধের দামামা ইতিমধ্যেই বেজে গেছে, তীব্র নজর রেখে চলেছি তার দিকে। অন্যদিকে আনসারুল্লাহ বাংলা টিম, এবিটির দিকে আমরা রাজ্য কেন্দ্র উভয় সরকারের দিকেই আমরা দৃষ্টি আকর্ষণ করছি, যেন আনসারুল্লাহ বাংলা টিমের যারা যারা রয়েছেন বা কি নেটওয়ার্ক কাজ করছে, রামানি তাদের যে প্রতিবাদ, যে রাজীব হায়দার ব্লগার হত্যাকাণ্ডে সে অন্তরীণ ছিল, তারা কিন্তু মুক্তি পেয়ে এসেছে। বিষয়টাকে নিঃসন্দেহে গুরুত্ব সহকারে দেখা উচিত। আমরা দুই সরকারের কাছেই এটা আবেদন রাখছি। সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আজকের জনমত। দেখতে থাকুন আর প্লাস নিউজ, সবার আগে সবার পাশে। ধন্যবাদ, নমস্কার।